অ্যাকচুয়ালি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা কি? আমাদের এখানে আজকে অনেক সিনিয়র চার্টার্ড অ্যাকাউন্টেন্ট এফসিএ যারা আছেন ওনারা ওনাদের মতামত দিয়েছেন। ওনাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের রিভিউর পরে আসলে আমরা যারা নন প্রফেশনাল অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে সো আমরা কিন্তু এখানে খুব বেশি কথা অ্যাড করার সুযোগ নেই। তারপরেও আমি একটু বলবো যে ফাইন্যান্সিয়াল রিপোর্টটাতে আসলে কি থাকে। অ্যাট এ গ্লান্স একটা ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকে স্ন্যাপশট হিসেবে আপনি বলতে পারেন এই কোম্পানির টোটাল একটা ওভারভিউ থাকে, তার টোটাল অ্যাক্টিভিটি সম্পর্কে একটা প্রাথমিক ধারণা পাওয়া যায়। আপনি যদি কোনো কিছুই না জানেন প্রতিষ্ঠান সম্পর্কে এই ফাইন্যান্সিয়াল রিপোর্ট থেকেই পাইতে পারেন। এই ফাইন্যান্সিয়াল রিপোর্টের ইউজার কারা? বেসিক্যালি ম্যানেজমেন্ট তো ডেফিনেটলি, ওনারা তো ডেফিনেটলি এই ফাইন্যান্সিয়াল রিপোর্টকে অ্যানালাইসিস করে তার বিজনেস ডিসিশনগুলো নেয় অথবা তার প্রফিট লস এই জিনিসগুলো বের করে। পাশাপাশি এই ফাইন্যান্সিয়াল রিপোর্টের এক্সটার্নাল ইউজার কারা? ব্যাংকার, বিভিন্ন ইনভেস্টর, রেগুলেটরি বডির মধ্যে আছে আরজিএসসি, ইনকাম ট্যাক্স অফিস, ভ্যাট অফিস। তারা কিন্তু এই ফাইন্যান্সিয়াল রিপোর্টটাকে অ্যাজ এ ইউজার এখান থেকে তথ্য নিয়ে কিন্তু প্রতিষ্ঠানকে রিভ্যালুয়েশন করে বা অ্যাসেসমেন্ট করে, যাই বলেন না কেন। আর এই ফাইন্যান্সিয়াল পজিশনের মধ্যে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা পার্টকে যদি আমরা একটু বলি, যে একটা হলো ফাইন্যান্সিয়াল পজিশন, ওখানে থাকে টোটাল অ্যাসেট, লাইবিলিটি, নিট অ্যাসেট, এই জিনিসগুলো থাকে। ভ্যাটের পার্সপেক্টিভ কিন্তু ওখানে আমাদের খুব বেশি প্রয়োজনীয় কোনো কিছু নাই। এখানে আরেকটা পার্ট থাকে ফিক্সড অ্যাসেট শিডিউল। এই ফিক্সড অ্যাসেট শিডিউলের মধ্যে যেটা হয় যে আপনার কোন একটা বছরে কতটুক ফিক্সড অ্যাসেট এডিশন হয়েছে, এখানে এমন একটা কলাম থাকে যে এডিশনটার উপরেই কিন্তু প্রশ্ন আসে যে এটা উচ্চকর্তন করা হয়েছে কিনা। যদি না থাকে কেন নাই, অথবা যদি এটা ইম্পোর্টেড হয় সেক্ষেত্রে আপনার ইম্পোর্টের বিপরীতে আমাদের ক্লেম এটি পরিশোধ করা আছে বা ভ্যাট পরিশোধ করা আছে, সেক্ষেত্রে আবার পুনরায় পরিশোধের দরকার নাই। লোকাল পার্সেজরে যেই এসআরও উচ্চকর্তনে আছে সেই অনুযায়ী আমরা এটা কর্তন করেছি কিনা সেটা জাস্টিফিকেশনের প্রয়োজন হয়। আরেকটা পার্ট হলো কম্প্রিহেন্সিভ ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। ভ্যাটের পার্সপেক্টিভে ওখান থেকে ভ্যাট অফিস সবসময় নেওয়ার চেষ্টা করে যে আপনার ডিক্লার সেলস ভ্যালুটা কত। এই সেলস ভ্যালুটা কম্প্রিহেন্সিভ ইনকাম স্টেটমেন্টে যা আছে সেটাই কিন্তু স্টাবলিশড একটা ডকুমেন্ট হিসাবে প্রমাণিত হয়। এবং ওখানে সিইউডিএস নামে কিছু জিনিস থাকে, বিভিন্ন ওভারহেড এক্সপেন্স থাকে, অপারেশনাল এক্সপেন্স থাকে। এই জিনিসগুলোর সাথে কিন্তু আবার বিভিন্ন ফাইন্যান্সিয়াল নোট থাকে ইন ডিটেলস। ওই নোটসগুলোর সাথেই কিন্তু আমাদের ভিডিএস ক্যালকুলেশন বা হেডস অফ অ্যাকাউন্ট অথবা চার্ট অফ অ্যাকাউন্ট অথবা ব্যাটের এখানে যে এসআর 186 অনুযায়ী বিভিন্ন সেবাগুলো বলে দেওয়া আছে, ওই সেবাগুলোর সাথে ক্রস চেক করে করে এসআর 240 অনুযায়ী উচ্চকর্তন ডিটারমিনেশন করা হয়। তাহলে এই ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট থেকে আমার ভ্যাট এবং ভিডিএস ফাইনালাইজ করা হয়। সেক্ষেত্রে আপনি যদি দেখেন যে ভ্যাট পেমেন্টের জন্য লায়াবল কারা, বেসিক্যালি আমরা যদি ভ্যাট আইনের সেকশন 16-তে দেখি যে ইম্পোর্টের ক্ষেত্রে ইম্পোর্টার ভ্যাট পরিশোধনের জন্য দায়ী থাকে। সাপ্লাই বাংলাদেশের অভ্যন্তরে যে কোনো সরবরাহের জন্য যদি এটা ভ্যাট অ্যাপ্লিকেবল সরবরাহ হয়ে থাকে তাহলে যে সরবরাহ করে সেই টাকাটা পরিশোধের জন্য দায়ী থাকে। অকশনের মধ্যে যদি কোনো পণ্য বা সেবা ক্রয় বিক্রয় হয়ে থাকে, যে অকশন নেয় মানে অকশনকারী, নিলামকারী, সে নিজেই টাকা পরিশোধের জন্য লায়াবল থাকে। দেন যদি সেবা আমদানি করে সেক্ষেত্রে যে সেবা আমদানি করবে সে এই টাকা পরিশোধের জন্য লায়াবল থাকে। আর ভ্যাট ডিডাক্টিং অথরিটি যারা, তারা এসআরও 240 অনুযায়ী তার যেই খাতে উচ্চকর্তনের বাধ্যবাধকতা আছে এই টাকাটা তাকে অবশ্যই কর্তন করতে হবে। কর্তন না করলেও তার কাছ থেকে পরবর্তীতে অডিটের সময় এটা আদায়যোগ্য। এর বাইরে অন্যান্য সরবরাহের ক্ষেত্রে সরবরাহকারী বা সরবরাহ গ্রহীতা ভ্যাট পরিশোধের জন্য দায়ী ব্যক্তি। আমরা যদি ভিডিএস এর পার্সপেক্টিভে আরেকটু ডিটেলস করার চেষ্টা করি, আসলে উচ্চকর্তনকারী সত্তা কারা। সেকশন 2 এবং এসআরও 240 দুইটা জায়গাতেই উচ্চকর্তনকারী সংজ্ঞাকে স্পেসিফিক করা হয়েছে। যদি আপনি উচ্চকর্তনকারী সত্তা না হন তাহলে আপনার উচ্চকর্তন সংক্রান্ত কোনো ইস্যু নিয়ে কোনো চিন্তাই নেই, এটা আপনার জন্য প্রযোজ্যই না। যেমন আমাদের 6GB সলিউশন পার্টনারশিপ ফান্ড,
এই পার্টনারশিপ ফার্মের টার্নওভার 1 কোটি টাকার নিচে, তাহলে আমি উচ্চ কর্তনের আওতার মধ্যে নাই। তো উচ্চ কর্তনের কোনো কিছু আমার জন্য প্রযোজ্য হবে না। এবার দেখেন উচ্চ কর্তনকারী সত্তা কারা? যে কোনো গভর্নমেন্ট প্রতিষ্ঠান, আধা সরকারি প্রতিষ্ঠান অথবা স্বায়ত্তশাসিত কোনো প্রতিষ্ঠান, দেন যে কোনো অথরিটি যেমন সিটি কর্পোরেশন, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, ইউনিয়ন পরিষদ, যে কোনো পরিষদ, এবং এনজিও অথবা সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে লিস্টেড যে কোনো প্রতিষ্ঠান। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট বলতে যাকে বোঝায় ব্যাংক, ইন্স্যুরেন্স, ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, তারাও উচ্চ কর্তনকারী সত্তা হিসেবে দায়িত্ব পালন করতে হবে। তার পরবর্তীতে হলো শিক্ষা প্রতিষ্ঠান, মাধ্যমিক থেকে তার উপরের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তারাও উচ্চ কর্তনকারী সত্তা। এর বাইরে যে কোনো লিমিটেড কোম্পানি অথবা পাবলিক লিমিটেড কোম্পানি যারা আরটিএসি নিবন্ধিত। এতক্ষণ পর্যন্ত যেই উচ্চ কর্তনকারী সত্তাদের নাম বললাম, তাদের টার্নওভার কত টাকা, অপারেশন হচ্ছে কি হচ্ছে না, পেমেন্ট মানে তার রেভিনিউ আছে কি নাই, কোনো কিছুই বিবেচনা নেওয়ার সুযোগ নাই। সে ডে 1 থেকেই তার সকল কার্যক্রমের সকল খরচের সংশ্লিষ্ট সেবা, যেই সেবার ক্ষেত্রে বাধ্যতামূলক উচ্চ কর্তন করার কথা বলা হয়েছে, তাকে অবশ্যই উচ্চ কর্তন করতে হবে। লাস্ট যেটা এবারের অর্থ বাজেটে যেটাকে সংযুক্ত করা হয়েছে, যে কোনো প্রতিষ্ঠান যার টার্নওভার 10 কোটি টাকার বেশি, এই যে কোনো বলতে কোনো সোল প্রপার্টিশিপ প্রতিষ্ঠান, পার্টনারশিপ প্রতিষ্ঠান যারা আগে উচ্চ কর্তনের আওতার মধ্যে ছিল না, তাদের টার্নওভার যদি 10 কোটি টাকার বেশি হয়, ইয়ারলি টার্নওভার, তাহলে এই টার্নওভারটা কি হবে? সেকশন 2 এর সাবসেকশন 42 বলে দেওয়া আছে টার্নওভার বলতে করযোগ্য সরবরাহকে বোঝাবে। তাহলে আমরা এটাকে বলতে পারি কোনো প্রতিষ্ঠানের করযোগ্য সরবরাহ যদি 10 কোটি টাকার বেশি হয়, তাহলেই তারা উচ্চ কর্তনকারী সত্তা হিসেবে বিবেচিত হবে এবং তাকে উচ্চ কর্তন করতে হবে। আমি আপনাদেরকে এখানে কিছু রিয়েল পিকচার আপনাদের সাথে তুলে ধরবো যে আসলে অডিট রিপোর্টটা কেন দরকার আমাদের ভ্যাটের পার্সপেক্টিভ। রেগুলার আপনি যখন একজন নিবন্ধিত প্রতিষ্ঠান বা তালিকাভুক্ত প্রতিষ্ঠান, আপনি তো নিবন্ধন নেওয়ার পরে রেগুলার রিটার্ন দিয়ে যাচ্ছেন, আপনি আপনার হিসাব করে স্বইচ্ছায় ভ্যাট পরিশোধ করছেন, তাহলে আবার কেন অডিট রিপোর্টের প্রয়োজন হবে? বেসিক্যালি ভ্যাট আইনে অডিটের যে বিষয়টা আছে, ওক্ষেত্রে আপনার যদি অডিট করতে হয়, দেখবেন বিভিন্ন কমিশনারের থেকে, ভ্যাট গোয়েন্দা থেকে, চাইলে সিআইসি থেকে বা এনবিআর নিজেও র্যান্ডমলি প্রতিষ্ঠানকে অডিট করতে পারে। এই অডিটের সময় আসলে কি চায় আপনার কাছে, আপনার কোয়েরিটা কি আসে, এরকম কিছু চিঠি আমি আপনাদেরকে একটু শো করছি। যেমন একটা কমিশনার থেকে যখন আপনাকে অডিটের জন্য সিলেক্ট করে, শুরুতে কি করে? প্রথম চিঠিতেই সে কিছু দলিলাদি সরবরাহের জন্য আপনাকে বলে। এই দলিলাদির মধ্যে কি থাকে? প্রথমটাই হলো নিবন্ধন সংক্রান্ত বিভিন্ন তথ্য চায়, আপনার লাইসেন্সিং গুলো চায়, এটা ইন জেনারেল সবার আছে। তারপরে চাই মূসক সংরক্ষণ সংক্রান্ত দলিলাদি, যেমন ক্রয় বহি, বিক্রয় বহি, চলতি হিসাব, ক্রয় বিক্রয় হিসাব, দাখিলপত্র, মূল্য ঘোষণা, আনুষঙ্গিক যেই দলিলাদি রাখার বাধ্যবাধকতা আছে, সংরক্ষণ করার বাধ্যবাধকতা আছে, ধারা 54, ধারা 64, ধারা 107, ধারা 32, এই যে জায়গাগুলোতে যে হিসাব সংরক্ষণের কথা বলা দেওয়া আছে, আমরা এই হিসাব সংরক্ষণ দলিলাদি ওনারা চায়। তা আমরা তো ভ্যাট রিটার্ন যেহেতু দিছি, আমাদের এই হিসাব সংরক্ষণ তো ইউজুয়ালি এটা একই রকম থাকে, এখান থেকে অডিটের আসলে খুব বেশি কিছু বের করার সুযোগ থাকে না। কিন্তু যেই জায়গাটাতে অসুবিধা হয়, আনুষঙ্গিক বাকি ডকুমেন্টগুলোর মধ্যে দেখেন যে আপনার করযোগ্য চালানাদি বা এর বাইরে আপনার কাছে আরো কিছু ডকুমেন্ট চায়। যেমন আপনি ইম্পোর্টার হলে আপনার বিল অফ এন্ট্রি চায়, আপনি স্থানীয় ক্রয় বিপরীতে যদি উচ্চ কর্তন করে থাকেন বা যদি ক্রয় করে থাকেন বা রেয়াত নিয়ে থাকেন, এই সংশ্লিষ্ট বাকি দলিলাদি চান, বা আপনি 6.10 রাখছেন কিনা, বা উচ্চ কর্তন সনদপত্র আপনার কাছে প্রপার নিয়মে প্রপার সময়ের মধ্যে আপনি হ্রাসকারী সমন্বয় করেছিলেন কিনা, এগুলো চেক করার জন্য এই ডকুমেন্টগুলো চাইতে পারে। সবশেষ যেটা আপনি দেখেন, নিরীক্ষা মেয়াদে নিম্ন বর্ণিত দলিলাদি প্রযোজ্য ক্ষেত্রে, দ্যাট মিনস আপনার প্রতিষ্ঠানের ক্ষেত্রে যদি সিএ ফার্ম কর্তৃক অনুমোদিত বার্ষিক আর্থিক রিপোর্ট থাকে, এটাও আপনাকে সরবরাহ করার কথা বলে। যখন একটা প্রতিষ্ঠান অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট কোথাও প্লেস করে, এটা আসলে চূড়ান্ত এবং তার জন্য ভ্যালিড একটা ডকুমেন্ট হিসাবে স্টাবলিশড হয়।
আপনি অডিট রিপোর্ট সাবমিট করার পরে যদি অডিট রিপোর্টে বলেন যে আমার এখানে সেল আছে এত আর রিটার্নে সেল আছে এত, এটাকে আসলে আপনি কোনোভাবেই জাস্টিফিকেশন করতে পারেন না। অনেক সময় আমাদের কাছে অনেকে বলে যে হ্যাঁ আমি ব্যাংক থেকে লোন নেই, এই জন্য আমাকে বেশি দেখানোর প্রয়োজন হয়েছে। এগুলো আসলে এই মুহূর্তে ভ্যাট আইনে কিন্তু আপনাকে কভার করবেন না। এছাড়া আরো প্রয়োজনীয় বিভিন্ন দলিলাদি চাইতে পারে, হ্রাসকারী সমন্বয়, বৃদ্ধিকারী সমন্বয় এই সংশ্লিষ্ট, বা আপনার উপকরণ কর রেয়াতটা সঠিক আছে কিনা, সঠিক নিয়মে উপকরণ কর রেয়াত নিয়েছেন কিনা, স্থান স্থাপনা ভাড়ার উপরে ভ্যাট পরিশোধ করেছেন কিনা, উচ্ছে কর্তন করেছেন কিনা, এই সংক্রান্ত বিভিন্ন দলিলাদিও আপনার কাছে চাইতে পারে। তারপরে যদি কমিশনার ছাড়া ভ্যাট গোয়েন্দা থেকেও আপনাকে অডিট করে, তখনও দেখবেন যে প্রথম চিঠিতেই আপনাকে এই জিনিসগুলাই চায়, যে আপনার নিবন্ধন সংক্রান্ত দলিলাদি, আপনার টিন নাম্বারটা চায়, আপনার অন্যান্য দলিলাদির মধ্যে শুরুতেই আছে দেখেন বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন সিএফআর করতে। তার মানে আপনার যে অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট, এইটাই সব সময়ের জন্য আপনার ভ্যালিড একটা ডকুমেন্ট হিসেবে দাঁড়ায়, এবং এটাকে নিয়েই সবাই কাজ করার চেষ্টা করে। বাকি অন্যান্য দলিলাদিও চাইতে পারে। তাহলে এই অডিটেড রিপোর্টের ভ্যালিডিটি নিয়ে অলরেডি হাফিজ ভাই বলেছেন যে অডিট রিপোর্টটা এখন আসলে একটা সময় ভেরিফাই করা যাইত না, কোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অডিট করেছে, কোন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট বা কোন ফার্ম অডিট করেছে জানার সুযোগ ছিল না। এখন কিন্তু আইসিএবি থেকে ডকুমেন্ট ভেরিফিকেশন নামে একটা আলাদা সার্ভার মেনটেন করা হয়, এবং প্রতিটা অডিট রিপোর্টে একটা ভেরিফিকেশন কোড থাকে। যে কেউ চাইলে কিন্তু এই কোড নাম্বার ধরে ওই প্রতিষ্ঠানকে কে অডিট করেছে, কোন ফার্ম অডিট করেছে ডিটেলস চেক করার সুযোগ থাকে। আপনি আপনার অডিটেড ফাইন্যান্সিয়াল রিপোর্ট যদি ভ্যাট অফিসে সরবরাহ নাও করেন, চাইলে কিন্তু ভ্যাট অফিস ওই সিএ ফার্মকে নোটিশ করে আপনার অডিট রিপোর্ট কিন্তু কালেক্ট করতে পারে। ভ্যাট আইনের ধারা 87 অনুযায়ী সেটা কিন্তু সহযোগিতা করার জন্য বা দলিলাদি আপনার কাছে চাওয়ার জন্য এই একটা রাইট কিন্তু ভ্যাট অফিসের আছে কর্মকর্তাদের। তাহলে এই অডিট রিপোর্টে মূলত কোন জিনিসগুলো থাকে, কোন জিনিসগুলো আমাদেরকে খুব কষ্ট দেয়। যেমন এখানে দেখেন একটা অডিট রিপোর্টের আমি কিছু স্ন্যাপশট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে ডান পাশে যে ফিগারটা, যে রেভিনিউর মধ্যে বিভিন্ন ধরনের রেভিনিউ থাকে। এটা প্রতিষ্ঠান টু প্রতিষ্ঠান ভেরি করে। যে কেউ থাকে যে টোটালি সে এক্সপোর্টার, তার আসলে লোকাল কোনো কিছু নাই, তাহলে তার সেলটা হয় এক্সপোর্ট সেল। এটাকে একভাবে কিন্তু জাস্টিফিকেশন করার প্রয়োজন, বা এক ধরনের ডকুমেন্ট কিন্তু মেনটেন করতে হবে। আবার দেখবেন যে কিছু প্রতিষ্ঠান আছে তার লোকাল সেল, একমাত্র লোকাল সেল, তার কিন্তু লোকাল বিক্রয় হিসাবে যেই হিসাব সংরক্ষণের দলিলাদি প্রয়োজন হয় তাকে ওগুলা মেনটেন করতে হয়, বা তাকে একভাবে জাস্টিফিকেশন করার প্রয়োজন। আবার কারোর দুইটাই থাকতে পারে, আবার কারোর ড্রিম এক্সপোর্ট থাকতে পারে, আবার কারোর লোকাল সেলের ক্ষেত্রে আবার ক্লাসিফিকেশন থাকতে পারে, তার অব্যাহতি সেল থাকতে পারে, তার সংকুচিত হারের সেল থাকতে পারে, তার আদর্শ হারের সেল থাকতে পারে, তার ড্রিম এক্সপোর্ট থাকতে পারে। এই সবগুলাকেই কিন্তু প্রপারলি রিকনসাইল করে আপনার রেভিনিউটা ফাইনাল করতে হয়। যদি আপনার এই রেভিনিউটা আপনার দাখিল করা রিটার্ন পত্রের রেভিনিউর সাথে না মিলে, ডিফারেন্টটাকেই কিন্তু আপনাকে জবাবদিহি করতে হয়, বা ক্ষেত্র বিশেষে আপনাকে ভ্যাট পরিশোধ করতে হয়। এই জন্য অনেক সময় মামলাও। তারপরে যেই পার্টটা হলো অফিস অ্যাডমিনিস্ট্রেটিভ, অপারেশনাল অথবা ফ্যাক্টরি ওভারহেড, যেই নামেই যে বলেন না কেন, সেলিং এক্সপেন্স বা ডিস্ট্রিবিউশন এক্সপেন্স, ওখানে কিন্তু অনেকগুলো হেড থাকে। অনেক কোম্পানি টু কোম্পানি কিন্তু এই হেডগুলো মিলে না। অনেকে তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে তার খরচের ধরন অনুযায়ী, তার সুবিধা অনুযায়ী কিন্তু অ্যাকাউন্টস হেড করে। আজকে আমাদের এখানে যারা প্রফেশনাল আছেন, বিশেষ করে আইসিএবির বা চার্টার্ড অ্যাকাউন্টেন্ট ফার্মে যারা আছেন, তাদের কাছে আমি একটা আহ্বান জানাইতে চাই যে এই অডিট রিপোর্টগুলোতে এই হেডগুলো নিয়ে কিন্তু আমরা খুব যন্ত্রণার মধ্যে আছি। আপনারা আইসিএবির কাছ থেকে আপনারা একটা উদ্যোগ নেন যে এনবিআর এর সাথে বসে প্রতিষ্ঠানের ক্যাটাগরি করে, বা তার যেমন ম্যানুফ্যাকচারার, সার্ভিস প্রোভাইডার, হোয়াট এভার হ্যাপেন, অথবা ইন্ডাস্ট্রি সেক্টর ধরে এগ্রো, স্টিল মিল, বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি সেক্টর ধরে সম্ভব হলে এনবিআর এর সাথে ইউনিক ট্যাক্স ভ্যাট আইসিএবি অ্যালাউ করে, অথবা আমাদের যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ওগুলো অ্যালাউ করে, এরকম কিছু চার্ট অফ অ্যাকাউন্ট ফাইনাল করা যায়, তাহলে কিন্তু সবার জন্য কাজগুলো সহজ হয়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে আপনার প্রতিষ্ঠানের এই হেডের আবার সাব হেড প্রয়োজন হইতে পারে, এগুলো নোট দিয়ে আপনি কিভাবে অ্যাকোমোডেটেড করে ইউনিক একটা হেডে আনা যায়, এই কাজটা ব্যবসায়ীর জন্য এবং আমরা যারা ফিল্ডে কাজ করি আমাদের জন্য খুব উপকার হবে।
আপনাদের কাছে আমার একটা আবদার থাকবে এটা। এবার আসেন এই হেডগুলোকে আপনার অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স বলেন, এখানে প্রতিটা হেডকে ভ্যাট আইনের SRO 186 অনুযায়ী যে সেবা সংজ্ঞাগুলো দেওয়া আছে বা 240 SRO, ওখানে যে বাধ্যতামূলক উৎসে কর্তনের যেই হেডগুলো আছে তার সাথে কিন্তু কম্পেয়ার করা হয়। যেই সেবা সংজ্ঞার সাথে যেই আপনার অ্যাকাউন্ট সেটটা মিলে তার উপর যে উৎসে কর্তন আছে সেটা আপনি করেছেন কিনা, না করলে তার উপর পরিশোধ করতে বলা হয়, আর কতটুকু পার্সেন্ট ডিফারেন্ট অ্যামাউন্টের উপরে আপনাকে পরিশোধ করতে বলা হয়। তার মানে আপনার কাছে ডকুমেন্ট চাওয়ার পরে আপনি যখন ডকুমেন্টটা সরবরাহ করবেন তখন ভ্যাট অফিসের কাজ কি, সে প্রথমে আপনার দাখিল করা ডকুমেন্ট মানে ভ্যাটের দলিলাদিতে অডিট রিপোর্টের দলিলাদি রিকনসিলেশন করবেন যে আপনার 9.1-এ আপনি উৎসে কর্তন কত প্রদর্শন করছেন বা কত আদায় করছেন গত 1 বছরে, আর আপনার অডিট রিপোর্ট অনুযায়ী আপনার উৎসে কর্তন কত, গত 1 বছরে ফিক্সড অ্যাসেট এডিশনের এগেইনস্টে আপনি কত টাকা উৎসে কর্তন পরিশোধ করছেন, আর আপনার অডিট রিপোর্ট অনুযায়ী কত টাকা উৎসে কর্তন, এই ডিফারেন্ট অ্যামাউন্ট আপনার কাছে ক্লেম করে বা প্রাথমিকভাবে আপনার এই দলিলাদি পাওয়ার পরে একটা ক্যালকুলেশন করে প্রাথমিক প্রতিবেদন সাবমিট করে। এটার একটা নমুনা আপনাদেরকে আমি এখানে দেখানোর চেষ্টা করছি। দেখেন, যেমন ভ্যাট গোয়েন্দায় এই অডিটটা করার জন্য একটা টিম থাকে, টিম তার ক্যালকুলেশনটা ফাইনাল করে কমিশনার বা মহাপরিচালক বরাবর একটা প্রতিবেদন দাখিল করে। ওখানে কি থাকে, প্রতিটা হেডের এগেনস্টে দেখেন একটা সেবা কোড লিখছে। তার মানে কি আপনার অডিট রিপোর্টের যতগুলা হেড আছে বা চার্ট অফ অ্যাকাউন্টস আছে অথবা যতগুলা হেডের বিপরীতে আপনি খরচ ক্লেম করছেন আপনার অডিট রিপোর্টে, প্রতিটা হেডকে ভ্যাট অফিসার অ্যানালাইসিস করে SRO 186 অনুযায়ী কোন সেবা কোডের আওতায় এটা পড়ে, অথবা SRO 240 অনুযায়ী ওই সেবা কোডের বিপরীতে আপনার উৎসে কর্তনের বাধ্যবাধকতা আছে কিনা। যদি থাকে তাহলে সেটা প্রাথমিকভাবে হিসাব করে যে আপনার কত টাকা উৎসে কর্তন ছিল, তারপর সে দেখে যে আপনি গত 1 বছরে বিভিন্ন হেডে কত টাকা উৎসে কর্তন আপনি পরিশোধ করেছেন, ডিফারেন্ট অ্যামাউন্টটা কত, এটাই আপনার কাছে ক্লেম করে। তো এরকম একটা প্রতিবেদন দেওয়ার মানে হলো যে আপনার এখানে বকেয়া আছে কিনা, যদি থাকে কত টাকা, এবং এটা আপনার কাছ থেকে আদায়ের পরবর্তী প্রক্রিয়া হলো মামলায় বিকল্প কোনো কিছু, হয় আপনি গিয়ে দিবেন না হয় মামলায় যাবেন। এই SRO 186টা কি বা ওখানে সেবাগুলোকে কিভাবে সংজ্ঞায়িত করা আছে আপনি দেখবেন। SRO 86-তে নতুন আইনে, আগের আইনে মনে হয়েছিল SRO 175 সেবার সংজ্ঞায়িত করে দেওয়া আছে। ভ্যাট আইনে যদি আমরা দেখি আপনার অডিটের অ্যাকাউন্টসে দুইটা জিনিস আছে, এক আছে পণ্য যেটা আপনার ক্রয় বিক্রয় অথবা সেবা। পণ্যের ক্ষেত্রে ভ্যাট আইনের প্রথম তফসিলের উপরে বলে দিয়েছে যে কাস্টমস ট্যারিফ শিডিউলে যে পণ্যের বিবরণ বা এইচএস কোড সেটাই আপনার পণ্যের বিবরণ বা এইচএস কোড। আর সেবার ক্ষেত্রে একটা SRO আছে যেটা SRO 186, আমি আপনাদেরকে ডিসপ্লে করছি। এই SRO 186-তে কোনো একটা সেবার সংজ্ঞা যেভাবে সংজ্ঞায়িত করা হয়েছে আপনাকে সেইভাবেই সেবাটাকে সংজ্ঞায়িত করতে হবে এবং তার উপর প্রযোজ্য ক্ষেত্রে ভ্যাট বা উৎসে মূসক আপনাকে পরিশোধ করতে হবে। যেমন বোঝার সুবিধার্থে আমি এখানে একটা সিমিলার সেবার সংজ্ঞাকে সংজ্ঞায়িত করে আপনাদেরকে একটু বোঝানোর চেষ্টা করছি। দেখেন, নির্মাণ সংস্থার একটা সংজ্ঞা SRO 186-তে দিয়েছে এইভাবে যে নির্মাণ সংস্থা অর্থ কোনো প্রতিষ্ঠান, সংস্থা, ব্যক্তি যাহা বা যিনি বাণিজ্যিক ভিত্তিতে ভবন, যোগাযোগ মাধ্যম, পরিবহন, সড়ক, মহাসড়ক, সেতু বা অন্য যে কোনো ধরনের কাঠামোগত নির্মাণ, মেরামত, রক্ষণাবেক্ষণ করে থাকেন এবং অবকাঠামোর সহিত সংযুক্ত বা উহার অংশ হিসেবে ব্যবহৃত হয় এরূপ যে কোনো ধরনের স্থায়ী অস্থায়ী স্থাপনাও এর অন্তর্ভুক্ত হবে। তার মানে কি, লিফট, শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা, ফল সিলিং, এগুলো নির্মাণ সংস্থার মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবার দেখেন, আপনি যদি এই সংজ্ঞাটা দেখেন, এই রক্ষণাবেক্ষণও বলেছে, মেরামতও বলেছে, নির্মাণও বলছে। যদি এই সংজ্ঞাটা আপনার কাছে সঠিকভাবে জানা না থাকে তাহলে আপনি কি করেন দেখেন, পরবর্তীতে আবার মেরামতের একটা সংজ্ঞা দেওয়া আছে। পণ্যের বিনিময়ে করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং এর কাজে নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা যা পণ্যের বিনিময়ে মেশিনারি, যন্ত্রপাতি বা অন্যের দ্বারা মালিকানাধীন কোনো করযোগ্য পণ্য মেরামত বা সার্ভিসিং করা হয়, সেক্ষেত্রে নিয়োজিত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান বা সংস্থা। আমি এই দুইটা সংজ্ঞাকে বলার উদ্দেশ্য হলো, দেখেন আপনার প্রতিষ্ঠানে বা আপনার বাসার লিফট মেরামতের জন্য সার্ভিস চার্জ যেটা প্রতি মাসে দেন, এটাকে আপনি কোনটার মধ্যে ফেলবেন? এই প্রশ্নটা অনেক সেশনে আমি করি। অনেকেই বলে যে মেরামত এবং সার্ভিসিং।
যেটার ক্ষেত্রে উচ্চ কর্তনের হার হলো 10%। বাট আপনি দেখেন এখানে নির্মাণ সংস্থার একটা সংজ্ঞা দেওয়া আছে, ওই সংজ্ঞা স্পষ্টভাবে বলে দিছে অবকাঠামো নির্মাণের সাথে সংযুক্ত লিফট হোক, ফল সিলিং হোক, শীতাতাপ নিয়ন্ত্রিত ব্যবস্থা হোক, এটা নির্মাণ করা, মেরামত করা, রক্ষণাবেক্ষণ করা, তিনোটা জিনিসই নির্মাণ সংস্থার মধ্যে পড়বে, যেটার উচ্চ কর্তনের হার 7.5%।